আরে ভাই পুজো করবে না? পুজো মন্দিরে যাবে, মন্দিরে যাবে। পুজো তো রাস্তায় কি, পুজো তো মন্দিরে হবে। এক অনুপ্রাণিত পুলিশ রামনবমীর সময় মিছিলে কিছু ভক্তদের তাদেরকে এমনটাই বোঝাচ্ছিলেন। আমি জানি না তারা ভুলে যান যে যখন রাস্তা জুড়ে অন্য সম্প্রদায়ের মানুষ বসে কার্যত অবরুদ্ধ করে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, তখন এনাদের এই বিবেক, এই জাগ্রত বোধ এগুলো কোথায় থাকে? যাই হোক, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে আদেও কি সন্ত্রাসীন ভোট করতে পারবে নির্বাচন কমিশন? যা করেছে এখনো পর্যন্ত সেটা নিশ্চিতভাবে আনপ্রেসিডেন্টেড। এরকম আমরা অন্তত জীবিত দশায় আমরা দেখিনি যে কোনো নির্বাচন কমিশন এই রকম ভাবে তারা পদক্ষেপ নিয়ে সুষ্ঠু নির্বাচন করানোর জন্য বদ্ধপরিকর। কিন্তু প্রশ্ন উঠছে, তাতেও কি তারা পারবেন? যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপর থেকে এমন এমন ভাষণ দিচ্ছেন যে ভাষণগুলো কার্যত উস্কানিমূলক ভাষণ বললেও অত্যুক্তি করা হবে না। মুখ্যমন্ত্রী কোথাও বলছেন যে রান্নাঘরে যা আছে নিয়ে বেরিয়ে যাও, ভোটের সময় কাউন্টিং এর সময় রান্নাঘরে কি কি থাকে আমাকে আর বলতে হবে না, সেগুলো নিয়ে তোমরা বেরিয়ে যাও। নিয়ম করে প্রত্যেকটি জনসভা থেকে এই একই বক্তব্য বলছেন। আমরা জানি যে এই বক্তব্য বলার পর 2021 সালে কি হয়েছিল, কতজন মানুষ প্রাণ গিয়েছিল, কতজন ধর্ষিতা হয়েছিল, এই সমস্ত হিসাব আমাদের রয়েছে। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই 15 বছরে তারা নতুন কিছু বলার নেই, কোনো পরিসংখ্যান দেওয়ার নেই। তার বলার শুধু একটাই, রান্নাঘরে যা রয়েছে সেইগুলো নিয়ে ভোট কাউন্টিং আটকাতে বেরিয়ে যাও। এই পরিস্থিতিতে বিজেপি যখন প্রচারে নামছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আজকের পর্বে আপনাদের সামনে সেগুলো দেখাবো। প্রশ্ন একটাই, সম্ভব? নির্বাচন কমিশনের শত চেষ্টার পরেও কি সম্ভব? আসুন আজকে অ্যানালিসিস করব যে রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে আদৌ কি নির্বাচন সম্ভব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করার আগে জাস্ট আমাকে অ্যালাউ করবেন একটা ছোট আমি ভিডিও আপনাদের সামনে দেখিয়ে নেব। সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে এবিভিপি তারা রামনবমীর অনুষ্ঠান করেছে কিছুটা জোর জবরদস্তি করে। তার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, এরা ইফতারের আসর বসলে এদের আপত্তি থাকে না। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আছেন বলেই বোধহয়, জানি না, কিন্তু এদের রামনবমীর কোনো অনুষ্ঠান করতে গেলে প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হয়। তার সত্ত্বেও কিছু মানুষ নিজেদের ধর্ম অস্তিত্ব বাঁচিয়ে রাখার তাগিদে পিঠের শিরদাঁড়াটা সোজা রেখে সেটাই করছেন, যেটা করা উচিত। দেখুন ছোট্ট একটি ভিডিও। দেখলেন, আমি বলবো যে যদি এই সংস্কৃতির পরিবর্তন চান, এই কয়েকদিন মাত্র আগে খোলা ছাড় দেওয়া হলো একটি সম্প্রদায়কে, আরো একটি সম্প্রদায়ের জন্য ঠিক উল্টো ধরনের আচরণ। এইটা কিন্তু নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভোটের বাক্সে জবাব দেবে বলেই মনে হয়। এনিওয়ে, আমি এবার আপনাদের সামনে বলি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বক্তব্য শোনাবো এবং এটা তিনি নিয়ম করে বলছেন। আমার মনে হয় ভোট প্রচারের প্রত্যেকটি সময় এই কথাটা তিনি বলবেন। দুটি বক্তব্য এখনো পর্যন্ত হাইলাইটেড হয়েছে। তার মধ্যে একটি বক্তব্যে তিনি বলছেন যেটা 2021-এ বলতেন না, এবারে নতুন বলছেন। কি সেই বক্তব্য? বলছে যে এমন ভাবে নির্বাচন হবে যে নির্বাচনের পর বিজেপিরা বলবে বা বিজেপি কর্মীরা বলবে যে আমি বিজেপি করি না, পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এটা বলেছিলেন গতকাল। শুধু তাই নয়, তিনি বলছেন এমনটা তারা নিশ্চিত করবেন, যেন এই ব্যাপারটি হয়, তার জন্য তারা নিশ্চিত করবেন। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একবার শুনুন, শুনলেই বুঝতে পারবেন। যতই করবে হামলা, তৃণমূল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা। আর তোমাদের নির্বাচনের পর পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই জায়গায় নিয়ে যাব। শুনলেন? ভাবুন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বলছেন যে বিরোধী দল তিনি মানেন না এবং এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে করে এই নির্বাচনের পর বিজেপি কর্মীরা বলে যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এটা তিনি এবার মুখে বলছেন, কিন্তু কাজে হয়তো করে দেখিয়েছেন 2021 সাল থেকেই।
2021-এ কলকাতা হাইকোর্টে আপনারা জানেন যে মামলা দায়ের হয়েছিল, সিবিআই, কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেখানে সিবিআই যা রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টের তথ্য অনুযায়ী 52টি খুন এবং অস্বাভাবিক মামলার তারা তদন্ত করছে। 39টি ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা তদন্ত অধীনে রয়েছে। 21টি ধর্ষণ বা মলেস্টেশন সেগুলো প্রমাণের অভাবে ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। এবং এছাড়াও হাজার হাজার মানুষ নিজের ঘর ছেড়ে পলাতক, দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে তাদেরকে কখনো আসামে কখনো উড়িষ্যাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এরপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এবারেও এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে, বিজেপি কর্মীরা বলে যে পিঠে পোস্টার নিয়ে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এখানে ভয়টা কোথায় জানেন? ভয়টা এরকম নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা ঘটবে, ভয়টা উল্টোটাও। যদি বিজেপি জিতে যায় তাহলে যে তৃণমূল কর্মীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন বলে আশা করে এই ফাঁদে পা দিচ্ছেন, এইভাবে কার্যত নিজের এবং নিজের পরিবারকে অসুরক্ষিত করে আইনের আওতার বাইরে গিয়ে কথা বলছেন বা প্ল্যান করছেন এমন কিছু ভায়োলেন্সের, তারা নির্বাচনে পরাজিত হওয়ার পর কি করবেন ভেবে রেখেছেন? রাজনৈতিক নেতৃত্বরা তারা কি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি তাদের রেডি। তারা নির্বাচনে হারলে ঠিক কি কি করবেন আপনারা জানেন, এটা সবাই মোটামুটি জানি তারা কি কি করতে পারে, বিশেষ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা কি করতে পারে আমরা আইডিয়া করতে পারি। কিন্তু আপনি তো একজন সাধারণ মানুষ, এখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে আপনি ক্ষমতার বলে বলিয়ান বলে মনে করছেন। অ্যাকচুয়ালি দেখবেন কেউ নয়, আপনি বিজেপি কর্মী, সিপিএম কর্মী, সাধারণ মানুষ। আপনার কাছে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা রয়েছে ওদের কাছে। সেই কারণে এমন কোনো এখতিয়ার পার করে ফেলবেন না যেটা নির্বাচনের পরে আপনাকে পস্তাতে হয়, এই কাজ করবেন না। এবার আমি আপনাদের সামনে দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো বক্তব্য আমি শোনাবো। তার আগে বিজেপি যেখানে যেখানে প্রচারে যাচ্ছে সেই প্রচারে গিয়ে তাদেরকে আক্রান্তের শিকার হতে হচ্ছে। উদাহরণ হিসাবে গতকাল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপির যিনি প্রার্থী ছিলেন সেই বিকাশ সর্দার, তার সমর্থনে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে একটা প্রচার চলছিল, প্রচার করাটাই স্বাভাবিক। সেখানে হঠাৎ করে অযাচিতভাবে তৃণমূল এসে সেটাকে ক্যামেরাবন্দি করার নামে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। পুলিশ আটকাতে গেলে পুলিশকে পর্যন্ত মারধর করা হয়। সেই ভিডিও আমাদের হাতে রয়েছে। ইউটিউবের ভায়োলেন্সের কারণে সেই ভিডিও আপনাদের সামনে আমি দেখাতে পারবো না, তার কারণ আমার স্ট্রাইক চলে আসবে। পুলিশকে ধরে পেটাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আবারও এসেছে। ঠিক যেমন শশী পাজার ঘটনার দিন, মানে তার বাড়ি আক্রান্ত হওয়ার পরেও বেশ কিছুটা পরে যেমন কেন্দ্রীয় বাহিনী এসেছিল, এবারেও কিন্তু এই একই ঘটনা। তার মানে এই যে এত পরিবর্তন হলো, এই যে আইএএস কিংবা ডিএম কিংবা ডিইও কিংবা ওপর শ্রেণীর যে সমস্ত কমিশনার, পুলিশ কমিশনার সব বদল করে দেওয়া হলো, আদতে এখনো যারা বসে রইলেন, যারা নির্দেশ দিচ্ছেন, তারাও কি সঠিক নির্দেশ দিচ্ছেন? আমি ভায়োলেন্সের ভিডিওটা দেখাবো না, কিন্তু পুলিশের ভিডিও দেখাবো। ঘটনা মিটে যাওয়ার পর তারা বাসন্তীতে এসে বসে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। দেখুন। দেখলেন, এটা গেল প্রথম ভিডিও। আমি আপনাদের সামনে আরো ভিডিও দেখাবো, এরকম ঘটনা ঘটছে। আমি দেখাবো তারকেশ্বরের প্রার্থী হয়েছেন সন্তু পান। আপনারা জানেন যে রিপাবলিক বাংলার তিনি সাংবাদিক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু অস্বস্তিকর প্রশ্ন তিনি করেছিলেন, তার ফলস্বরূপই কিনা জানি না তাকে এই টিকিট দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তিনি প্রচার করছেন, তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, তার রাইট রয়েছে, মানুষের পছন্দ হতে পারে না হতে পারে। ভোট বাক্সে তার মানে আপনার রায় আপনি নজরবন্দি সেখানে দেবেন, আপনার অভিমত জানাবেন। সেই সন্তু পান যখন গাড়ি করে যাচ্ছে ঠিক একই কায়দায় জয় বাংলা বলে বলে তার গাড়িতেও হামলা। আমি জানি না এরা জয় বাংলা স্লোগানটাকে কি কোনো একটা ওই নাড়ার সঙ্গে, যেগুলো আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রকম স্লোগান দিয়ে দেখি মানুষকে কোতোয়াল করতে বা মানুষকে মারতে, এরা কি জয় বাংলা স্লোগানটাকে কি ওইভাবে ব্যবহার করার চেষ্টা করছে? এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তত দেখা উচিত যে বাংলার নামটা যেহেতু জড়িয়ে রয়েছে, এই অপমানটা যেন না করা হয়। দেখুন তার গাড়ির কাজ কিভাবে ভেঙে দেওয়া হলো। এটা হলো দ্বিতীয় চিত্র, দেখুন।
দেখলেন, অর্থাৎ প্রার্থীদের প্রচার থেকে আটকানোর চেষ্টা শুরু হয়ে গিয়েছে। তার কারণ একটাই, হারের পরিষ্কারভাবে দেওয়াল লেখনটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন ঠিক অন্য জায়গায়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার পরে রিপোর্ট চেয়েছে নবান্নের কাছে যে কেন এত দেরি করে মাত্র 2 সেকশন পুলিশ সেখানে পাঠানো হলো, কেন তাও আবার এতটা দেরি করা হলো, কেন ইমিডিয়েটলি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ সেই জায়গায় গিয়ে কন্ট্রোল নেওয়া গেল না, এটা তারা চেয়েছেন। এরপরে আমরা দেখব নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রত্যেকটি ঘটনার পর প্রতিক্রিয়া তারা দেখিয়েছেন। আমরাও দেখব এর প্রতিক্রিয়া কি। শুধু রিপোর্ট নিয়ে ক্ষান্ত তারা থাকছেন না, এটাই আমাদের সবথেকে স্বস্তির বিষয়। আমরা দেখব যে নির্বাচন কমিশন কি করে। কিন্তু আমার বক্তব্য, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সমস্ত চেষ্টার পরেও কি সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? নির্বাচন কমিশন যথেষ্টভাবে করছে, কিন্তু তা সত্ত্বেও কি পশ্চিমবঙ্গে করা যাবে? মানুষের মৃত্যু আটকানো যাবে? এই আশঙ্কা প্রকাশ করছি। এতদিন আগে ভোটের যদি সন্ত্রাস শুরু হয়ে যায়, প্রার্থীদের ওপর যদি এইভাবে আক্রমণ করা হয়, এটা জেনেও যে তাদের ক্যামেরা রয়েছে, টিভিতে সম্প্রচার হবে, সোশ্যাল মিডিয়াতে সম্প্রচার হবে, আমাদের মুখগুলো আইডেন্টিফাই হবে, তার সত্ত্বেও কত সাহস থাকলে এই কাজগুলো করা যায়? এরপরে আমি কেন এই কথা বলছি, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বেশ কিছু বক্তব্য প্রথমেই শোনালাম, আবারও আমি একটা বক্তব্য শোনাবো। এটা বলেছিলেন গত পরশু। এই গত পরশু আবারও প্রথম যে বক্তব্য শুনেছিলাম তার রিপিট করেছিলেন। প্রথম বলেছিলেন যে বিজেপির অবস্থা এমন করব, এমন ভাবে হারাবো, পিঠে পোস্টার লিখে ওদেরকে বলতে হবে যে আমি বিজেপি করি না। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন এটাই কি, যে নির্বাচনে হেরে যাওয়ার পর এমন 2021-এর পুনরাবৃত্তি এমন ভাবে হবে যে এরা সবাই বলতে বাধ্য হবে যে আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করব না। কোথাও মাথা বোড়ানো হবে, কোথাও জানি না আর কি ভায়োলেন্সের শিকার হতে হবে। এই রকম যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, শীর্ষ নেত্রীর কাছে যদি বক্তব্য আসে, তিনি বলছেন আমি আবার ফিরে আসব, তোমরা যা করছো করে না, ওরা আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু আমি আবারও ফিরে আসবো, ওই জায়গাতেই ফিরে আসবো। আর তারপরে তিনি এই বক্তব্যগুলো বলছেন, কি বলেছিলেন শোনাবো। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। শুনলেন? এরপরে বলুন যে ভোট কিভাবে, যখন একজন শীর্ষ নেত্রী তিনি তার ফিউচার প্রোগ্রামটা অ্যানাউন্স করে দিচ্ছেন, তিনি এটা বলছেন না যে এমন ভাবে বিজেপিকে হারাবো যে বিজেপি প্রার্থীরাও তারাও পর্যন্ত, মানে আমাদের এই সাফল্যে তারাও পর্যন্ত অনুপ্রাণিত হয়ে নিজেদের দলটাকেই ওই জায়গায় নিয়ে যাবে, নিজেদের আদর্শকে বিচ্যুত না হয়ে, কোনো ভয়ের কাছে মাথা না নুইয়ে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যে দল করে সে দলকেই আমাদের মতো করে গড়তে চাইবে। এই কথা মুখ্যমন্ত্রী যদি বলতেন তাহলে গণতন্ত্রে, ডেমোক্রেসিতে অ্যাকসেপ্টেড হতো। কিন্তু তিনি এই কথা বলছেন না, তিনি বলছেন সম্পূর্ণ একটি বিপরীত কথা, যেটা আশঙ্কা যোগাচ্ছে তার আরো বেশ কিছু বক্তব্য। আমার মনে হয় যে এবার থেকে টানা যে নির্বাচনী প্রচার তিনি করবেন, প্রত্যেকটি প্রচারে তিনি এই বক্তব্যগুলো বলবেন। তবে একটাই ডিফারেন্স গতকাল আমি হাইলাইট করেছিলাম, 2021-এর নির্বাচনে তিনি স্পষ্টভাবে বলতেন যে মা বোনেরা ঘিরে ধরবে কেন্দ্রীয় বাহিনীদের, জওয়ানদের, একদল ঘিরে ধরবে, একদল ভোট দিতে যাবে, একদল ঘিরে ধরবে, একদল ভোট দিতে যাবে, এই ধরনের বক্তব্য বলেছিলেন। এখনো পর্যন্ত শোনা যায়নি। শোনা যাচ্ছে যে আটকানোর কথা শোনা যাচ্ছে। তিনি বলতেন প্রত্যেকটি মঞ্চ থেকে যা রান্নাঘরে রয়েছে বটি, হাতা, খুন্তি সব নিয়ে রাস্তায় চলে আসতে হবে, প্রতিরোধ করতে হবে। এখনো পর্যন্ত ওই বটি, হাতা, খুন্তি এই শব্দবন্ধের প্রয়োগ তিনি না করলেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের রান্নাঘরে যা যা রয়েছে সবগুলো নিয়ে তোমাদের বেরিয়ে যেতে হবে ইলেকশনের দিন এবং ভোটের দিন। এই কথা মুখ্যমন্ত্রী বলছেন। এবং এটা কতটা উদ্বেগের যে মুখ্যমন্ত্রী যদি বলেন ভোট কাউন্টিং এর দিন আর ইলেকশনের দিন যদি এই হাতা, খুন্তি, এই সমস্ত, হাতা খুন্তি বলেননি, বলেছে রান্নাঘরে যার আছে সেইগুলো, দেখুন ভোট দেওয়ার জন্য আপনাকে আইডেন্টিটি কার্ড নিয়ে বেরোতে হয়, রান্নাঘরে আইডেন্টি কার্ড থাকে না, তাহলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী ভোটার কার্ড নিয়ে বেরোনোর কথা বলছেন না। তাহলে কি নিয়ে নেওয়ার কথা বলছেন, কি নিয়ে যাওয়ার কথা বলছেন? এটা কিন্তু আশঙ্কা যোগাচ্ছে। নির্বাচন কমিশন আমার মনে হয় তাদের প্ল্যান বির দিকে রেডি রাখা উচিত। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ডিটেরিয়েট যদি করে,
তাহলে কিন্তু তাদের প্ল্যান বি তে চলে যাওয়ার মতো কিন্তু প্রস্তুতি রাখতে হবে। এই জায়গাটা নির্বাচন কমিশন ভেবে রেখেছে বলেই মনে হয়। আগামী দিনে দেখবো আমরা কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ভোট সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। কি মা বোনেরা তৈরি আছেন? ধামসা মাদল আছে, ঘরে যে রাধে সে চুলো বাঁধে, রান্না করার জিনিসপত্র আছে। কাউন্টিং এর দিন আমি ইভিএম মেশিন ভালো করে দেখে নিতে বলবো। শুনলেন? আমি আশা করব যে নির্বাচন কমিশন অল্টারনেটিভ কিছু ভেবে রেখেছেন এই জায়গায়। গতকাল এই মুহূর্তে আপনারা জানেন গোটা দেশ জুড়ে একটা ক্রাইসিস চলছে, এবং এই ক্রাইসিসটা কোনো ম্যানমেড ক্রাইসিস, এটা একেবারে কমপ্লিটলি ম্যানমেড ক্রাইসিস। এবং ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যে এরকম অদ্ভুত হুইমসিক্যাল আচরণ করবেন, মোহাম্মদ বিন তুগলকের মতো যে আচরণ করতে শুরু করবেন, বিশ্বাস করুন গোটা বিশ্ববাসী বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি, এখানে ভুল ছিল প্রেডিকশনে। এই ডোনাল্ড ট্রাম্পের জন্য আজকে গোটা পৃথিবী অস্থির হয়ে গিয়েছে। কিন্তু আজকে এই পরিস্থিতির পর আপনাকে ওই পরিস্থিতিটা মেনে নিয়ে, যেহেতু এটা আন্তর্দেশীয় বিষয়, কাজেই ভারতকে ইউনাইটেড রাখতে এখানে রাজনীতিটা বন্ধ করা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতির যতটা নিম্ন স্তরে যাওয়া যায় সেই স্তর তিনি ভেদ করে চলে যেতেই পারেন, এত প্রতিভা তার রয়েছে। সেখানে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি শুনেছেন রাজ্যে নাকি লকডাউন হবে, লকডাউন করে দেওয়া হবে। দেখুন, যদি লকডাউন হয় ও সেটা প্রধানমন্ত্রী অ্যানাউন্স করা উচিত। আমি আসবো আপনাদের সামনে, লকডাউন হবে কি হবে না সেটা বলবো। যদি লকডাউন হয় ও সেটা প্রধানমন্ত্রী অ্যানাউন্স করা উচিত। এই তথ্যটা এইভাবে প্যানিক ক্রিয়েটের জন্য মুখ্যমন্ত্রীর পদে থাকা কোনো রাজনৈতিক ব্যক্তির মঞ্চে থেকে এত মানুষের সামনে ভোরকে দেওয়ার মন্তব্য বলা উচিত ছিল না। তিনি দুটি জনসভা থেকে এই বক্তব্য বলেছেন। আমি একটা জনসভার বক্তব্য শোনাবো, শুনুন। আজকে কেউ কেউ আমায় বলছিলেন কোনো সাংবাদিক আবার নাকি লকডাউনের কথা ভাবছি যাতে লোকে বেরোতে না পারে। আমি বললাম ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো লকডাউন ছিল 2021-এ, তখন যদি ইলেকশন করতে পারি, তো এখন তুমি যত লকডাউন করো তুমি মানুষের মুখে তালা চাবি লাগাতে পারবে না। শুনলেন? মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে কেন্দ্রীয় সরকারকে যতটা অপদস্থ করা যায়, তাতে ভারত বিদ্বেষী বক্তব্য হলেও তার কোনো গায়ে লাগে না। এটা তার দীর্ঘদিনের স্ট্যান্ড। আজকে গোটা পৃথিবীর যখন যুদ্ধ হচ্ছে তখন আমাদের ইউনাইটেড থাকা উচিত। ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে কোভিডে যেমন আমরা ইউনাইটেড হয়েছিলাম ঠিক আবার ইউনাইটেড হব। ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা বৈঠক ডেকেছেন আজকে সন্ধ্যাবেলায় 6টার সময় হওয়ার কথা। এটা নিয়েই একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী আবারও কোভিডের মতো সব মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে ডাকার প্রয়োজন পড়লো কেন? প্রথম কথা বলে রাখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকেননি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই যে 5 রাজ্যের ভোটের যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদেরকে ডাকেনি। মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে, তাদের মুখ্য সচিবদের ডাকা হয়েছে। তবে জানি না পশ্চিমবঙ্গের মুখ্য সচিব জয়েন করবেন কিনা, জয়েন তো করা উচিত। কিন্তু এইখান থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দিতে পারেন, এটাকে স্পেকুলেট করতে গিয়ে রাজনৈতিক নেতৃত্বরা নিজেদের লেভেলটাকে এত নিচু নামিয়ে ফেলছেন যে মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট করে যদি ওটা থেকে ভোটের লাভ কিছু পাওয়া যায় সেটা চেষ্টা করছেন। এই মুহূর্তে পেট্রোলিয়াম মন্ত্রী দপ্তরের তরফ থেকে দেশের বলে দেওয়া হয়েছে যে দেশের কোথাও কোনো জ্বালানির শর্টেজ নেই, কোথাও গ্যাসের কোনো শর্টেজ নেই। এই মুহূর্তে কোনো শর্টেজ নেই। আগামী 2 মাসের স্টোরেজ রয়েছে, যেটা নর্মালি থাকে, মানে যুদ্ধের আগেও তাই থাকতো। এবং যে জায়গা থেকে আসার কথা সেইখান থেকেও এখনো প্রসেস দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, বহির্মুখী কথাবার্তার মধ্যে দিয়ে সেই সম্পর্কগুলো এখনো সচল রয়েছে, কোথাও সমস্যা নেই। কিন্তু এই যে যুদ্ধ, এই যে পরিস্থিতি খুব শীঘ্রই মিটে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। হয়তো যে পথ দিয়ে আনার কথা তার থেকে বেশি ঘুর পথে আনতে হচ্ছে, অর্থনৈতিক চাপ পড়ছে। হয়তো যদি কোথাও সাশ্রয় করা সম্ভব, প্যানিক ক্রিয়েট না করে সেই রকম কোনো বার্তা দিতেই পারেন তিনি, জানি না, আমরা ওয়েট করব। কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোথাও কোনো শর্টেজ নেই। অথচ রাজনৈতিক ফায়দা তোলার জন্য শুধুমাত্র সাধারণ মানুষকে গ্যাস নেই কি খাবেন, এবার আপনাকে কাঠের উনুনে রান্না করতে হবে, আবার পুরনো যুগে ফিরে যাবেন, এবার
সব বন্ধ হয়ে যাবে, গাড়ি থাকবে না, আপনাকে হেঁটেই যে যাতায়াত করতে হবে, আবার পুরনো যুগে ফিরে যাবেন। অহেতুক প্যানিক সৃষ্টি করে নিজের রাজনৈতিক ফায়দা তোলা, এই এতটা করাপ্ট পলিটিক্স, এতটা ডার্টি পলিটিক্স, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের আর কোন রাজনৈতিক নেতৃত্ব এতটা ডার্টি পলিটিক্সে নামেননি। আপনি প্রচুর কিছু আপনার রয়েছে, বিরোধিতা করলে আপনি প্রচুর কিছু বিরোধিতা করতে পারবেন, কিন্তু আপনি যদি এই জায়গায় নামেন, একদিন আপনার প্রত্যেকটি যুক্তি, আপনার মনে হবে আপনার কোনো যুক্তি আর গ্রহণযোগ্য হচ্ছে না, তখন আপনাকে আরো নিচে খুঁড়তে হবে, আরো নিচে কি বক্তব্য আছে সেইগুলো খুঁড়ে আপনাকে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর স্ত্রী, তার মা, বিভিন্ন জায়গা থেকে আক্রমণ রাজনৈতিক নেতৃত্বরা সারা দেশের করতে শুরু করেন। কালচারটা এমন জায়গায় গেছে, আপনারা এরপর কোথায় যাবেন, আর কোন জায়গায় নামবেন, আর তো কোনো যাওয়ার জায়গা নেই। সেই কারণে এতটা নিচে নামতে নেই, তার কারণ আপনি এরপরে তো আর কোথাও যেতে পারবেন না। তাহলে বারবার যদি আপনি একটা মিথ্যে কথা বলেন, তাহলে সাধারণ মানুষ কি বলবে, যে আপনার রাজনৈতিক দলটাই মিথ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, আপনার রাজনৈতিক দলের সারবত্তা কিছু নেই, একে বিশ্বাসযোগ্যতা রাখার মতো কিছু নেই। সেই কারণে আক্রমণ করুন, এতটা নিচে আক্রমণ করবেন না যে আক্রমণটা আপনার দলের ভাবমূর্তির ক্ষতি হয়। কিন্তু কাকে বলবেন, কাকে বোঝাবেন, মানে যেহেতু বোঝাতে পারবেন না, তাই পরিবর্তনই একমাত্র পথ। আর এই পরিবর্তনটা করার জন্যই আমি বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি আমাদের পরিস্থিতি রয়েছে, নির্বাচন কমিশন 100% চেষ্টা করছেন। এই 100% চেষ্টাও কি এনাফ, নাকি 110% চেষ্টা করতে হবে? তাদের কি প্ল্যান বি রেডি রয়েছে? যদি রাজ্যে এই প্রার্থীদের প্রচার ইতিমধ্যেই আটকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী যদি বলেন যে পিঠে পোস্টার লেগে ঘোরাতে হবে, তাহলে প্ল্যান বি কি অ্যাপ্লাই করবে নির্বাচন কমিশন? আপনাদের কি মনে হয়, করা কি উচিত? লিখে জানান আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।